আমি মোহাম্মদ রেজাল হলাদার আপনাদের সাথে আছি। সুপ্রিয় দর্শক, পে স্কেল নিয়ে কি সুপারিশ করলো IMF? বিস্তারিত। চলমান বৈশ্বিক সংকট, বিশেষ করে ইরান, ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের সংঘাতের প্রভাবে বিশ্বের অর্থনীতির মতো বাংলাদেশও চাপের মুখে পড়েছে। এই পরিস্থিতিতে আন্তর্জাতিক মুদ্রা তহবিল IMF বাংলাদেশকে সতর্ক করে বলেছে, এখনই নবম পে স্কেল বাস্তবায়ন করা ঝুঁকিপূর্ণ হবে। সংস্থাটির মতে এতে মূল্যস্ফীতি আরও বাড়তে পারে, ফলে সরকারের আর্থিক ভারসাম্য রক্ষা করা কঠিন হয়ে উঠবে। আসলে আমরা যে নিউজটি করেছি এটা হচ্ছে ডেলি ক্যাম্পাস। যাই হোক সুপ্রিয় দর্শক, আসলে IMF একটা আর্থিক সংস্থা এবং এই সংস্থাটি বাংলাদেশের যে পে স্কেল নিয়ে সেটা নিয়ে একটা রিপোর্ট করেছেন এবং বাংলাদেশের সরকারকে বোঝাতে চেয়েছেন যে বর্তমানে আসলে যে বৈশ্বিক অর্থনৈতিক যে সংকট, অর্থাৎ কেন সংকটটা আপনারা জানেন যে মধ্যপ্রাচ্যে যে যুদ্ধের উত্তেজনা চলতেছে এবং যুক্তরাষ্ট্র, ইসরায়েল, ইরান এই তিন দেশ মিলে একটা যুদ্ধের বিশাল একটা পরিস্থিতি সৃষ্টি হয়েছে। সুপ্রিয় দর্শক, সম্পূর্ণ ভিডিওটা দেখবেন, কারণ ভিডিওর শেষে রয়েছে কিছু চাঞ্চল্যকর তথ্য যা আমি আপনাদের প্রথমবার দিতে যাচ্ছি। আসলে পে স্কেল কেন হচ্ছে না বা কেন দেওয়া হবে না, দেখেন বর্তমানে কিন্তু আসলে শুধু বাংলাদেশে না, বিশ্বের বহু দেশেই কিন্তু এখন দক্ষিণ এশিয়ার ভিতরে একটা অর্থনৈতিক সংকটে পড়ে গেছে এই মধ্যপ্রাচ্যের যুদ্ধের কারণে। এর কারণ হয়েছে যে এই যে জ্বালানি সংকটটা আসলে হরমুজ প্রণালী দিয়ে আপনারা জানেন তেলের জাহাজগুলো আসা যাওয়া করে, কিন্তু ইরান একদম সতর্ক করে দিয়েছেন যে যুক্তরাষ্ট্রের সাথে অর্থাৎ ডলার দিয়ে যারা তেল ক্রয় করবে তাদের এই জায়গা দিয়া হরমুজ প্রণালীতে যাওয়া নিষেধ। তাহলে কি দিয়া কিনলে, অর্থাৎ আপনার জানেন রিঙ্গিং, অর্থাৎ চায়নার যে মুদ্রা দিয়া যদি কেউ তেল ক্রয় করে তাহলে সেই জাহাজ সেটা দিয়ে আসা যাওয়া করার মতো অনুমতি দেবে। এখন তারাও ওই জায়গায় একটা টোলের মতো আর কি বসাতে চায় এবং যদি কেউ তেল নেয় বাধ্যতামূলক তাহলে তাদেরকে একটা টোল দিতে হবে, এরকম একটা পরিস্থিতি। যাই হোক, এখন অর্থাৎ মধ্যপ্রাচ্যের কিছু অর্থাৎ 5টা দেশ, আপনাদের দক্ষিণ এশিয়ার আপনারা জানেন যে 5টা দেশকে তারা অনুমতি দিয়েছে এই 5টা দেশের জাহাজ চলাচল করতে পারবে, আর বাকি জাহাজগুলো তারা চলাচল করতে দিতে পারবে না। অর্থাৎ যারা ইরান যাদেরকে পছন্দ করবে তাদের মিত্র দেশগুলো এই জাহাজ চলাচল করার অনুমতি দিয়েছে। এর ভিতরে রয়েছে বাংলাদেশ, চীন, তারপর হচ্ছে ভারত, পাকিস্তান, আরও এরকম আরও একটা দেশ। যাই হোক, সম্প্রতি IMF-এর এশীয় অঞ্চলের প্রধান কৃষ্ণা শ্রীনিবাসন ঢাকা সফরে এসে অর্থমন্ত্রীর সঙ্গে বৈঠকে এ সুপারিশ দেন। তিনি উল্লেখ করেন বৈশ্বিক সংকটের কারণে জ্বালানি ও খাদ্য খাতে চাপ বাড়বে, যা বাংলাদেশের মতো ভঙ্গুর অর্থনীতির জন্য বড় চ্যালেঞ্জ। এমন পরিস্থিতিতে সরকারি খাতে বেতন ভাতা বাড়ানো হলে বেসরকারি খাতে ভারসাম্যহীনতা তৈরি হতে পারে, কারণ দেশের অধিকাংশ মানুষ বেসরকারি খাতের উপর নির্ভরশীল। এদিকে সরকার ইতিমধ্যে পে স্কেলের জন্য বরাদ্দকৃত প্রায় 40,000 কোটি টাকা জ্বালানি ও ভর্তুকি খাতে স্থানান্তর করেছে। পাশাপাশি রাজস্ব ঘাটতি ও ব্যাংক ঋণ উল্লেখযোগ্য হারে বেড়েছে, যা আর্থিক চাপ আরও বাড়িয়েছে। এসব কারণে সরকারও ধীরে চলনীতি গ্রহণ করেছে। দেখেন, আপনারা জানেন যে এই ইতিমধ্যে কিন্তু সরকার পে স্কেলের জন্য যে বরাদ্দকৃত টাকা তার প্রায় 40,000 কোটি টাকা জ্বালানি ও ভর্তুকি খাতে স্থানান্তর করেছে। তার ভিতরে আপনারা জানেন 1 নম্বর হয়েছে তেলের জন্য, অর্থাৎ তেলের জন্য যে ভর্তুকিটা সেখানে পড়েছে, এবং বাকিটা হয়েছে আপনারা জানেন যে কৃষক কার্ড এবং ফ্যামিলি কার্ড যেটা দিয়েছে, এই দুটো কার্ডের জন্য কিছু টাকা আসলে এই পে স্কেলের টাকা সেখানে ভর্তুকি দিয়েছে। এখন এই কথাটা আসলে সত্য কিনা এটা আমরা হয়তো বা মিডিয়া আর কি পাই, বিভিন্ন পেপার পত্রিকায়, তার বিভিন্ন মিডিয়া, ইউটিউব, টুইটার, ফেসবুকে আর কি
এটা আসলে কতটুকু যুক্তিসঙ্গত বা কতটুকু বাস্তব এটা মানে এখন পর্যন্ত আমরা শিওর এটার কোনো তথ্য আর কি পাচ্ছি না। তবে আমরা বিভিন্ন জায়গায় শুনেছি এরকমের একটা গুঞ্জন উঠেছে, যে গুঞ্জনটা হলো যে এই যে সরকারি কর্মকর্তা কর্মচারীদের যে একটা পে স্কেল বাড়ানোর জন্য একটা অর্থ মানে যোগান করে গেছে কিনা অন্তর্বর্তীকালীন সরকার, এটার একটা অর্থ মানে রেখে গেছে। এই অর্থটার সাথে আরও কিছু অর্থ অ্যাটাচ করে তারপর সরকারি কর্মকর্তা কর্মচারীদের বেতন অর্থাৎ পে স্কেলটা দেওয়া হবে। কিন্তু এই বর্তমান সরকার মানে যখন নির্বাচিত হয়, নির্বাচিত হওয়ার পরপরই অর্থাৎ বিশ্বে আপনার মধ্যপ্রাচ্যে একটা যুদ্ধের মতো পরিস্থিতি ক্রিয়েট হয়। আপনারা জানেন সেই যুদ্ধের কারণে অর্থনৈতিক সংকটে পড়ে যায় দক্ষিণ এশিয়ার মধ্যে বাংলাদেশের অর্থনৈতিক অবস্থা আরও খুব ভয়ঙ্কর হয়ে যায়। এই ভয়ঙ্কর হওয়ার কারণে আসলে পে স্কেলটা কিন্তু এখন দিতে পারছে না, মানে একটু লেট হচ্ছে। তবে আমার মনে হয় সরকার কিন্তু নির্বাচনের আগে কিন্তু তিনি একটা মানে কথা দিয়েছেন, ওয়াদা দিয়েছেন যে পে স্কেলটা তারা পাবে। আসলে এই পে স্কেলটা কখন পাবে বা কিভাবে দিবে এখন পর্যন্ত কিন্তু তাদের গেজেটও প্রকাশ করছে না এবং তাদের কোনো আশ্বাসও দিচ্ছে না, এবং কবে দেবে তার কোনো মানে নামই আছে না। দেখেন, এটা আসলে সরকারি কর্মকর্তা কর্মচারীদের একটা ভুলের একটা মাসুল। এই মাসুলটা কেন আমি বলি, আপনারা জানেন যে এই যে নির্বাচনটা হয়েছিল এই 2026 সালে যে নির্বাচনটা হয়েছিল, সেই নির্বাচনে সকল সরকারি কর্মকর্তা কর্মচারীরা একদম একচেটিয়াভাবে আপনার বিএনপির দিকে ঝুঁকে গেছিলো। কেন ঝুঁকছিল? কারণ তারা মনে করছে যে বিএনপিকে যদি জয়যুক্ত করতে পারে তাহলে হয়তো বা তাদের পে স্কেলটা দিবে এবং সমস্ত কিছু সমাধান হয়ে যাবে। আরে ভাই না, এত সহজ না। কারণ আপনাদের যদি আপনারা পে স্কেলটা পাইতেন, তাহলে যদি আপনি মনে করেন এই যে যে কোনো এই যেমন ইসলামিক আন্দোলন যাকে বলি, আপনারা চরমনাই, হাত পাখা, অর্থাৎ এরকমের আরও যাদের ইসলামিক দলগুলো আছে এদের যদি আপনি নির্বাচিত করতে পারতেন, তাহলে তারা যদি অঙ্গীকার করতো হ্যাঁ আমরা পে স্কেলটা দেবো, তাহলে তাদের কথা আসলে ঠিক ছিল। এখন বর্তমানে আসলে কবে পে স্কেল দেবে এবং কবে গেজেট প্রকাশ করবে এখন পর্যন্ত কিন্তু কোনো তথ্য কেউই দিতে পারছে না। এমনকি আপনারা জানেন সরকারি কর্মকর্তা কর্মচারীরা কিন্তু 6 দিনের আলটিমেটাম ও 6 দিনের কর্মসূচিও তারা ঘোষণা করেছেন। যাই হোক, এখন পর্যন্ত আমরা যতটুকু জানতে পেরেছি যে তাদের বরাদ্দকৃত টাকা থেকে 40,000 কোটি টাকা জ্বালানি ও ভর্তুকি খাতে স্থানান্তর করেছে। যাই হোক, অর্থনীতিদের মতে বর্তমান বাস্তবতায় নতুন পে স্কেল বাস্তবায়নের আগে পরিস্থিতি পর্যালোচনা করা জরুরি। এজন্য একটি নতুন কমিশন গঠনের প্রস্তাবও এসেছে। সব মিলিয়ে IMF-এর সুপারিশ অনুযায়ী নবম পে স্কেল আপাতত স্থগিত রাখার দিকেই ঝুঁকছে সরকার। সুপ্রিয় দর্শক, আসলে আপনারা কি মনে করেন এই পে স্কেলটা কি বর্তমান সরকার অর্থাৎ নির্বাচিত সরকার 2026 সালে কি দিতে পারবে কি পারবে না? অবশ্যই আপনাদের মূল্যবান মতামত কমেন্টের মাধ্যমে লিখুন এবং ভিডিওটি ভালো লাগলে RS বাংলা নিউজ 24-কে সাবস্ক্রাইব করুন। এরকম নতুন নতুন ভিডিও পেতে বেল বাটন অন করুন। ভিডিওটি ভালো লাগলে সবাইকে দেখার সুযোগ করে দিন, লাইক ও শেয়ার করুন। সে পর্যন্তই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।